নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজকে আপনাদের ঠাকুমার ঝুলি থেকে একটি গল্প পড়ে শোনাব। গল্পটির নাম এক যে ছিল রাজকুমারী। আসুন শুরু করি আজকের গল্প, এক যে ছিল রাজকুমারী। উজানগড়ের রাজা। হাতির সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, আর কত পাইক পেয়াদা, সৈন্য সামন্ত, অঢেল ধনরত্ন, মণিমুক্ত। সেই রাজার 3 কুমার, বড় কুমার, মেজ কুমার আর ছোট কুমার। কুমারগণ 3 জনেই বড় হয়েছে, তাই রাজা ভাবলেন এবার তাদের বিয়ে দেবেন। এই খবর শুনে উজানগড়ের রাজার বন্ধু ভাটিরগড়ের রাজা এলেন তার একমাত্র কন্যা কঙ্কাবতীকে সঙ্গে নিয়ে। আমার মেয়েকে তোমার পুত্রবধূ করে নাও, বন্ধুত্ব এবার থেকে আত্মীয়তায় আসুক। কঙ্কাবতীও ছিল অপূর্ব সুন্দরী, কাজল কালো চোখ আর মেঘ বরণ কেশ। তার হাসিতে যেন মুক্ত ঝরে, যেখানে পা পড়ে সেখানে স্বয়ং লক্ষ্মীর পায়ের ছাপ পড়ে যায়, ফুলের পাপড়ি বিছিয়ে যায়। উজানগড়ের রাজাও তখনই ঘোষণা করে দিলেন এই কঙ্কাবতীর সঙ্গেই তার রাজকুমারের বিয়ে হবে, আর যার সাথে তার বিয়ে হবে তাকেই তিনি সিংহাসনে বসাবেন। এটাই ছিল আমার শর্ত। আমি আমার বন্ধুকে তাই কথা দিয়েছিলাম। এমনিতেই কঙ্কাবতীর রূপে 3 রাজকুমারী পাগল হয়ে গেছিল। সকলেই চাইল কঙ্কাবতীর গলাতেই মালা দিতে। তারপর রাজা যখন ঘোষণা করে দিলেন যে কুমারের সঙ্গে কঙ্কাবতীর বিয়ে হবে সেই হবে সিংহাসনের উত্তরাধিকারী, তখন 3 কুমারী এসে বাবার কাছে আবদার ধরল কঙ্কাবতীকে সেই বিয়ে করবে। বড় কুমার বলল, আমি বড় কুমার, তাই সিংহাসনে আমারই সত্যিকারের উত্তরাধিকারী এবং কঙ্কাবতীকে আমিই বিয়ে করব, এটাই আমার ন্যায্য দাবি। মেজ কুমার বললে, আমি সবচেয়ে বড় সেনাপতি, সব যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দিই আমি। যারা দৃঢ় হাতে রাজ্য শাসন করতে পারে তারাই হবে সিংহাসনের উত্তরাধিকারী। তাছাড়া আমি দেখতেও সবচেয়ে সুন্দর বলিষ্ঠ যুবক, তাই কঙ্কাবতী আমাকেই পছন্দ করবে, আমি তাকেই বিয়ে করতে চাই। ছোট কুমার বললে, বাহুবল বড় কথা নয়, সবচেয়ে বড় যোগ্যতা হলো শিক্ষা দীক্ষা এবং বুদ্ধিবল। শিক্ষা দীক্ষায় আমি সবচেয়ে যোগ্য। রাজ্যের মন্ত্রীগণ পর্যন্ত আমার পরামর্শ নিয়ে চলেন, পিতা নিজেও আমাকে জিজ্ঞাসা করেই সিদ্ধান্ত নেন, তাই যোগ্যতার নিরিখে আমি এগিয়ে। তাই গুণবতী এবং রূপবতী কন্যা কঙ্কাবতী আমাকেই বরণ করবে। পিতার প্রতিজ্ঞা অনুসারে আমি উজানগড়ের রাজা হব। 3 জনের সমান দাবি, তাই দেখা দিল সমস্যা। উজানগড়ের রাজা বললেন, আমি তোমাদের কারোর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তোমরা যে যার যোগ্যতার প্রমাণ দেবে, তার যোগ্যতা বেশি, সেই ক্ষেত্র দিয়েই সিংহাসনের উত্তরাধিকারী হবে তোমরা, এবং আমার বন্ধুর কন্যা ভাটির দেশের রাজকন্যা কঙ্কাবতীর বরমাল্য সেই পাবে, এটাই আমার শর্ত। তাই হোক, প্রতিযোগিতা করেই যে যার যোগ্যতা প্রমাণ করব আমরা। বড় কুমার বললে, বলুন কাকে কি পরীক্ষা দিতে হবে? মেজ কুমার বুক চিতিয়ে এগিয়ে এলো, আমার পরীক্ষা খুবই সহজ। তারা বলল, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। ছোট কুমার শান্তভাবে এসে দাবি নিয়ে সামনে দাঁড়ালো। যোগ্যতার প্রতিযোগিতা শুরু পরদিন। একটি খোলা মাঠে 3 রাজকুমারকেই তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে হবে। দূরে রাখা আছে লক্ষ্যবিন্দু, তাকে ভেদ করতে হবে। কিন্তু 3 জনেই এমন নিখুঁত দক্ষতা যে 3 জনেই একই মাপে লক্ষ্যভেদ করতে সক্ষম হলো, এক চুলও কম বেশি হলো না। বড় কুমারের তীর যেখানে গিয়ে বিঁধল, মেজ কুমারের তীরও ঠিক একই লক্ষ্যভেদ করতে সক্ষম হলো। শেষে যখন ছোট রাজকুমারের পালা এলো, তখন তার তীরও একই স্থানে গিয়ে বিঁধল। শুরু হলো দ্বিতীয় পর্বের পরীক্ষা। প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিচার মণ্ডলী ছিল তারই এবার এলো সবাই। তারা বলল,
আমরা 3 কুমারকে চোখ বেঁধে ময়দানের বাইরে নিয়ে আসব। তারপর ময়দানের মাঝের আসনে বসে থাকবেন রাজকুমারী কঙ্কাবতী। তার হাতে থাকবে একটা ফুল। প্রত্যেক কুমারকে চোখ বাঁধা অবস্থায় এসে কঙ্কাবতীর হাতের গোলাপ ফুলটিকে ছুঁতে হবে। যে পারবে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে। প্রথম বড় কুমারকে ময়দানের বাইরে একটি অচেনা গলিতে নিয়ে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য ক্ষমতা! বড় রাজকুমার সোজা হেঁটে এসে রাজকুমারীর হাতের ফুল স্পর্শ করলো। সকলেই অবাক। তারপর এলো মেজ কুমারের পালা। সেও চোখ বাঁধা অবস্থায় ঠিক এসে ময়দানে বসে থাকা কঙ্কাবতীর হাতের গোলাপ ছুঁয়ে ফেলল। অবশেষে ছোট রাজকুমারের পালা। সেও এমন আশ্চর্য দক্ষতা দেখালো যে সকলে অবাক। চোখ বাঁধা অবস্থাতে এসে ময়দানের বাইরে থেকে দিব্যি চোখ খোলা অবস্থার মতন করে হেঁটে এসে শটান ছুঁয়ে দিল রাজকুমারীর হাতের গোলাপ। এবারও কোনো জয় পরাজয় করা গেল না। 3 জনেই সমান দক্ষ। অবশেষে এবার এগিয়ে এলেন রাজা নিজেই। এবার হবে চূড়ান্ত ও শেষ প্রতিযোগিতা। রাজা বললেন, তোমাদের 3 জনের দক্ষতাতেই আমি খুব খুশি সবাই। 3 জনেই তোমরা সমান দক্ষ, কিন্তু সিংহাসন আর রাজকুমারীকে পেতে হলে জয় পরাজয় তো নির্ধারণ করতেই হবে। আমরা 3 জনে আরো পরীক্ষা দিতে রাজি। বড় রাজকুমার বললে। বলুন, এবার আমাদের কি করতে হবে? মেজ রাজকুমার বললে। আমরা সব প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত। ছোট রাজকুমারও বললে। রাজা বললেন, এবার তোমরা প্রত্যেকে কঙ্কাবতীর জন্য একটি করে আশ্চর্য বস্তু এনে দেবে। যার আনা বস্তুটি সবচেয়ে বেশি আশ্চর্য হবে তাকেই বিজয়ী বলে ধরে নেওয়া হবে। বেশ, আজই আমরা যে যার পথে বেরিয়ে পড়ব। ঠিক 30 দিনের মধ্যে আশ্চর্য জিনিস নিয়ে আমরা হাজির হব। তাই হবে। আজ থেকে ঠিক 30 দিনের মধ্যে তোমাদের ফিরে আসতে হবে। যে 30 দিনের মধ্যে ফিরে আসতে ব্যর্থ হবে কিংবা আশ্চর্য জিনিস না নিয়ে খালি হাতে ফিরে আসবে তাকে পরাজিত বলে ধরে নেওয়া হবে। তাই হবে। আমরা 3 জনেই প্রস্তুত। অতঃপর আর দেরি হলো না। পরের দিনই 3 রাজকুমার বেরিয়ে পড়ল পথে। 3 জন একসঙ্গে বের হলো বাড়ি থেকে বের হয়ে তারা একসঙ্গেই এগোতে লাগলো। তারপর যখন নিজ নিজ রাজ্যের সীমান্তে এসে পড়লো, তখন 3 রাজকুমার বললে, এবার আমরা যে যার পথে চলে যাব। আর যাওয়ার আগে কথা হলো, আজ থেকে ঠিক 30 দিন পর ঠিক এই দিনে এই সময় 3 জনেই আবার মিলিত হব ঠিক এইখানে। তারপর যে যার আশ্চর্য জিনিস নিয়ে রাজধানীতে ফিরব। আমি ঠিক সময়েই আসব। বড় রাজকুমার বললে। আমি আমার কথা রাখবো। মেজ রাজকুমারও বললে। ছোট কুমারও তাই স্বীকার করলো। তারপর 3 জন এবার আলাদা আলাদা পথে যাত্রা করলো। শুরু হলো তাদের আসল অভিযান। বড় রাজকুমার যাত্রা করলো সোজা পশ্চিম দিকে। সে তখন নিজেদের রাজ্যের সীমানা ছাড়িয়ে চলতে লাগলো সোজা সামনের দিকে। পথে পড়লো কত নদী, কত পাহাড় আর জলপথ। কত লোকের সঙ্গে তার দেখাও হলো। সবাইকে সে জিজ্ঞাসা করলো, তোমাদের খোঁজে এমন কোনো আশ্চর্য জিনিস আছে কি? কিরকম আশ্চর্য জিনিস চাই তোমার? লোকটা জিজ্ঞেস করলো। যা সহজে পাওয়া যায় না, এমন জিনিস যা কেউ কোনোদিন দেখেনি, যার রয়েছে আশ্চর্য সব গুণ। তা দিয়ে তুমি কি করবে গো ভিনদেশী? আমি নগদ পয়সা দিয়ে কিনবো। আশ্চর্য জিনিসের খোঁজেই তো আমি বের হয়েছি। আশ্চর্য জিনিস চেনা আছে তোমার কাছে? আমি কিনবো। আসল কথাটা গোপন করলো বড় রাজকুমার। আমার কাছে নেই এমন জিনিসের খোঁজ। তোমার কাছে আছে? না, আমার কাছেও নেই। অবশেষে এক বুড়ো মতন লোক বলল, কি গো ভিনদেশী, তুমি আশ্চর্য জিনিস খুঁজছিলে? ঠিক তাই, আছে আপনার কাছে? আমার কাছে নেই। তবে আর বলছো কেন? তবে আমি তার খোঁজ জানি। তাই নাকি? বলো, কোথায় তার খোঁজ পাওয়া যাবে? বড় রাজকুমার বললে, তুমি এখান থেকে সোজা আরো পশ্চিমে চলে যাও। সামনে পড়বে 3টে বড় বড় পাহাড়। পাহাড় 3টে ডাইনে ফেলে কিছু দূরে গেলেই দেখতে পাবে একটা বড় নদী। নদীর ঘাটে আছে এক খেয়া নৌকা। তার মাঝির সঙ্গে দেখা করো। তার কাছে আশ্চর্য জিনিস পাওয়া যাবে। সে তো গরিব লোক গো।
আগে যাও না, তারপর দেখো না কি হয়। বেশ তাই হবে, আমি যাচ্ছি মাঝির খোঁজে। এই বলে বড় রাজকুমার পাহাড়ের দিকে পা বাড়ালো। পাহাড় তিনটে পার হতেই সত্যি নদী চোখে পড়লো, আর তার ঘাটে খেয়া নৌকা। বড় রাজকুমার খেয়া ঘাটে যেতেই মাঝি বলল, নদী পার হতে 1 তোলা মোহর চাই। পাবে, কিন্তু তার আগে শর্ত। কি শর্ত? যার কাছে আশ্চর্য জিনিস আছে তার কাছে নিয়ে যেতে হবে। মাসি হেসে বলল, ভিনদেশীর কথা শুনে হাসছো কেন? এ কি হাসির ব্যাপার? খুব রেগে উঠল রাজকুমার। না, হাসির ব্যাপার নয়, সত্য ব্যাপার। মাঝি বলতে লাগলো, আমার কাছেই আশ্চর্য জিনিস নেই, তবে এক আজব জিনিস আছে। এটা দিয়ে আমি মানুষকে মজা দেখাই। কি জিনিস আছে তোমার কাছে? একটা আয়না, পুরনো আয়না। দেখি, ওটা আবার আশ্চর্য জিনিস হয় নাকি? মাঝি তার ছোট্ট বাস্ক থেকে বের করলো একটা আজব ছোট আয়না। একেবারে হাটে বাজারে মেলায় বিক্রি হয় এমন অতি সাধারণ আয়না। এটা আবার আশ্চর্য জিনিস হলো? এ তো ফালতু আয়না। দেখে সাধারণ মনে হতে পারে, তাহলে কি করে এটা আশ্চর্য জিনিস হলো? এতে মুখ দেখো না একবার। তবে তো আর আয়নাই হলো না, মুখ দেখা না গেলে আর কিসের আয়না? নিজের মুখ দেখা যায় না বটে, কিন্তু তুমি এখান থেকে বহু দূরের যার মুখ দেখতে চাও, দেখবে তার ছবি ভেসে উঠছে ওই আয়নায়। এটাই হলো এর বৈশিষ্ট্য। বটে? এই আজব কথা শুনে তো বিস্ময়ে লাফ দিয়ে উঠল রাজকুমার। তার দেশে আমরা আর মা বাবাকে দেখা যাবে? যাবে, নিশ্চয়ই যাবে। তা না হলে আর আজব আয়না হলো কি করে? বলে মাঝিটা হাসতে লাগলো মজা করে। তখন আনন্দে একেবারে নেচে উঠল বড় রাজকুমার। আমি আমার বাবাকে দেখতে চাই। দেখাও দেখি আয়না, তোমার কেমন গুণ। ওই দেখো, তোমার বাবা রাজদরবারে বিচার করছেন, কত মন্ত্রী সেপাই সেখানে। তোমার বাবা তো দেখছি রাজা গো, তুমি তাহলে রাজকুমার? তাই বলো। আজব তো। বড় রাজকুমার আনন্দে তখন এক লাফ দিয়ে বলল, এবার আমি রাজকন্যা কঙ্কাবতীকে দেখতে চাই। ওই দেখো, ওই তো তোমার রাজকুমারী, সে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নিজের পোষা ময়না পাখিটাকে আদর করছে। ঠিক তাই। তাহলে বুঝতে পারলে তো যে এটা সত্যি একটা আজব আয়না। এটাই আমার চাই। তা তো হয় না, আমি এটা দেখিয়ে রোজগার করে খাই। খেয়া পারাপার করে তো সংসার চলে না। আয়নার খেলা দেখাই, এটাই আমার রুজি রোজগার। তোমার সারা জীবনের কামাইয়ের টাকা আমি একসঙ্গে তোমায় দিয়ে দেবো, তবুও এটা আমাকে দাও। কত দেবে? 5,000 সোনার মোহর। আমি রাজি, এতেই আমার সারা জীবন কেটে যাবে, আর নৌকা বইতেই হবে না। খুব সহজেই একটা জিনিস পেয়ে গেল বড় রাজকুমার। তার মনে তখন খুব আনন্দ। তার বিশ্বাস হলো এমন জিনিস তো আর ছোট ভাইয়েরা সংগ্রহ করতেই পারবে না। তাহলে আর তাকে পায় কে? রাজকুমারী আর সিংহাসন তারই হবে। ওদিকে মেজ রাজকুমার তখনও শুধু হাঁটছে আর হাঁটছে। এক রাজার দেশ পার হয়ে হাঁটতে হাঁটতে আরেক রাজার দেশে চলে এলো, কিন্তু কেউই তাকে এমন কোনো আশ্চর্য বস্তুর নামই বলতে পারলো না। যাকেই জিজ্ঞেস করে সেই বলে, আরে মশাই, তুমি তো দেখছি আচ্ছা লোক হে, তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি? সবাই খুঁজছে কোথায় একটু কাজ পাওয়া যাবে, 2 পয়সা আসবে খাটলে, আর তুমি কিনা খামোকা হেঁটে হেঁটে আশ্চর্য জিনিস খুঁজে বেড়াচ্ছ। আরে আশ্চর্য জিনিস তো তুমি নিজেই, অতি পাগল। তা কোন পাগলের দেশ থেকে আগমন গো তোমার? তাই আর ভালো লাগছে না মেজ রাজকুমারের, কাউকে জিজ্ঞাসা করতেই মন চাইছে না। অবশেষে সে দেখলো সামনেই কত বড় একটা হাট, সামনে কত লোক যাচ্ছে আর আসছে, সবই গাঁয়ের লোক। সে একসময় হাটের কিনারে এসে বসে পড়ল। মন তার ভালো নেই, আর তার 2 ভাই হয়তো এতক্ষণে আশ্চর্য জিনিস খুঁজে পেয়েও গেছে, তারই পাওয়া হলো না। আজ 20 দিন পার হয়ে গেল। ঠিক 25 দিনের মাথায় রাজ্যের সীমানায় গিয়ে পৌঁছতেই হবে। সেখান থেকে 5 দিন মতন যেতে হবে রাজধানী বাবার কাছে, সেখানেই তাদের অভিযানের ফলাফল বিচার হবে। তবে সে কি হেরে গেল? এমন সময় সত্যি সত্যি এক আশ্চর্য জিনিস চোখে পড়ল তার।
এক লোক আকাশপথে উঠতে উঠতে এসে নেমে পড়ল তারই কাছে, সামান্য দূরে, ঠিক উড়ে নয়। সে একটি শীতল পাটিতে বসেছিল, আর সেই শীতল পাটি তাকে উড়িয়ে নিয়ে এলো আকাশ দিয়ে। তাই তো শীতল পাটি কখনো আকাশে উঠতে পারে, মেজকুমার ভাবল। তাহলে এই তো সবচেয়ে আশ্চর্য জিনিস, এমন জিনিস আর হয় না, আর কেউ জোগাড় করতেও পারবে না। লোকটা যেখানে তার শীতল পাটির উড়ন্ত যান নামালো, মেজ রাজকুমার দৌড়ে গেল তার কাছে। তোমার সঙ্গে কথা আছে। কি কথা? লোকটা জিজ্ঞাসা করলো। তোমার এই আজব শীতল পাটিটা আমাকে দাও, ওটা আমি কিনবো। অনেক টাকা দিতে হবে, 5,000 স্বর্ণ মুদ্রা পাবে। বেশ, আমি রাজি। এই নিয়ে যাও এই পাটি। এর বিশেষত্ব হলো এর ওপর সর্বাধিক 5 জন লোক বসতে পারবে, আর যেখানেই আদেশ করবে মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে যাবে। এ হচ্ছে স্বর্গের দেবতাদের দেয়া স্বর্গীয় শীতল পাটি। এটাই তোমাকে দিলাম। আজব শীতল পাটি পেয়ে মেজ রাজকুমার মহা খুশি। ওদিকে ছোট রাজকুমার তখনও পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, এ গা থেকে সে গা, কিন্তু কোথায় সেই আশ্চর্য বস্তু? তার ঠিকানা কে দিতে পারে? হাঁটতে হাঁটতে আর পারে না ছোট রাজকুমার। শেষে অসুস্থ হয়ে পড়ল। কিন্তু বিজন দেশে কে তার চিকিৎসা করবে, কে তার সেবা যত্ন করবে? সে আর পারল না। শেষে এক বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল ছোট কুমার। সেই কুঁড়ে ঘরে বাস করেন এক সন্ন্যাসী। তিনি একাই থাকেন আর ধ্যান করেন। তিনি সেদিন ঘরের বাইরে এসে দেখলেন এক অচেনা ভিনদেশী যুবক তার ঘরের দুয়ারে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার কঠিন রোগ হয়েছে, তবে দেখে মনে হলো কোনো ভালো ঘরের সন্তান, রাজকুমারও হতে পারে। তার এমন দুরবস্থা কেন? খুব বিপদে পড়েছে মনে হয়। সন্ন্যাসী তাকে ঘরে তুলে নিয়ে গেল। তারপর আজব এক আংটি ধোয়া জল পান করিয়ে ছোট কুমারকে ভালো করে দিল। ছোট কুমার ভালো হয়ে সেই সাধুর কাছে জানতে পারল এই অসাধারণ পাথরের আংটিটির আজব গুণের খবর। সন্ন্যাসী বললে, হ্যাঁ, এই আংটির পাথরের আশ্চর্য গুণ আছে। কি গুণ আছে? এই আংটি চোবানো জল পান করালে যে কোনো কঠিন রোগ ভালো হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আসলে এটি একটি পরশ পাথর, যার রয়েছে এই আশ্চর্য ক্ষমতা। সন্ন্যাসী এবার যেন উঠে বসে পড়ল। কিছু বলবে ভিনদেশী রাজকুমার? এই পরশ পাথর আমার চাই, ছোট রাজকুমার বলল। কেন চাই? কি করবে তুমি এটা দিয়ে? আসলে এমনই একটা আশ্চর্য বস্তুর সন্ধানে আমি ঘর থেকে বের হয়েছি। দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এমন আশ্চর্য বস্তু পাইনি। এখন পেলাম। রাজকুমার নিজের পরিচয় দিয়ে সমস্ত কাহিনী খুলে বলল সন্ন্যাসীকে। সন্ন্যাসী শুনে হাসলেন। তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি রাজা হবে। এই নিয়ে যাও তোমার আংটি, তোমাকে দিলাম। তোমার প্রাণ বাঁচিয়েছি, এবার তোমার রাজা হওয়ার পথও করে দিলাম। আমি এর জন্য মূল্য দিতে রাজি সন্ন্যাসী। সন্ন্যাসী আবার হাসলেন। এমন অমূল্য জিনিসের কোনোই মূল্য হয় না, তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি দেশের যখন রাজা হবে তখন যাব তোমার দরবারে, যা মন চায় দিও। ছোট রাজকুমার বললে, বেশ, তাই হবে। আর বিলম্ব করল না ছোট রাজকুমার। সে হিসাব করে দেখলো ঘুরতে ঘুরতে আজ 23 দিন পার হয়ে গেছে। রাজ্যের সীমান্তে একটি ছোট্ট ঘাঁটিতে 3 জনের একত্রে সাক্ষাৎ হওয়ার আর মাত্র 2 দিন বাকি। কে জানে তার আর ভাইরা কোথায় আছে, কে কে আশ্চর্য জিনিস খুঁজে পেয়েছে। আর দেরি নয়, ছোট রাজকুমার সন্ন্যাসীর আশীর্বাদ পাওয়া আংটিটা নিয়ে সেই দিনই রওনা হলো। তারপর 25 দিনের মাথায় উপস্থিত হলো সীমান্তের ঘাঁটিতে। ঠিক 3 জনে একসঙ্গে উপস্থিত হলো ঘাঁটিতে। 3 জনের হাতেই 3টে আশ্চর্য জিনিস। সত্যি আশ্চর্য, কারুর জিনিস কম নয়। 3 জনের 3টি জিনিসই সমান বিস্ময়কর। বড় কুমারের আয়নার মধ্য দিয়ে দূরের যে কোনো ব্যক্তির চেহারা দেখা যায়। যাকে ইচ্ছে করবে তার ছবি আয়নায় প্রতিফলিত হবে।
দ্বিতীয় কুমারের শীতল পাটিতে বসে যে কোনো দূরত্বে যে কোনো মুহূর্তেই চলে যাওয়া যাবে। শুধু পাটিতে বসে হুকুম করলেই সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে যাবে সেখানে। ছোট রাজকুমারের পরশ পাথরের আংটিও কম যায় না, শুধু তার ধোয়া জল খেলেই যে কোনো কঠিন অসুখ চোখের পলকে ভালো হয়ে যাবে। 3 ভাই একত্র হয়ে এবার বাড়ি যাওয়ার পালা করলো। তবে যাওয়ার আগে কৌতূহল হলো বাড়ির সকলে কেমন আছে, বিশেষ করে তাদের বিয়ের কোণে কঙ্কাবতী কেমন আছে তা একটু জেনে নেওয়া যাক। বড় কুমার আয়নায় এবার আদেশ করলো কঙ্কাবতীর ছবি ভেসে ওঠার জন্য। ছবি ভেসে উঠল, কিন্তু এ কি, এই যে ভয়ঙ্কর ব্যাপার! কি হয়েছে? কঙ্কাবতী যে রোগ শয্যায় শায়িত হয়ে ছটফট করছে, তার কঠিন অসুখ। সকলে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে তার মাথার কাছে। কঙ্কাবতীর চেহারা মলিন, ভীষণ অসুখ, অথচ বৈদ্যরা কেউ কিচ্ছু করতে পারছে না, মৃত্যু অবধারিত। তাহলে এখন কি করা যায়? তোমরা কোনো চিন্তা করো না, আমার হাতে আছে আশ্চর্য পরশ পাথর বসানো আংটি। এই আংটি ধোয়া জল খেলে তার অসুখ সেরে যাবে, বলল ছোট কুমার। কোনো ভয় নেই। তা তো যাবে, বড় কুমার চিন্তিত হয়ে বললেন, কিন্তু তার জন্য তো প্রয়োজন এই মুহূর্তে আমাদের সেখানে উপস্থিত হওয়া, তবে না আংটির গুণে কাজ আসবে। তার জন্য কোনো চিন্তা নেই, মেজ রাজকুমার বলল। এসো, আমরা 3 জনে বসে পড়ি শীতল পাটিতে, মুহূর্তে আমরা উড়ে যাব রাজপুরীতে। তবে তাই হোক। 3 জনে এবার এসে বসে পড়ল শীতল পাটিতে। তারপর চোখের পলক পড়তে না পড়তেই এসে গেল রাজপুরীতে। তারপর ছোট কুমার তক্ষুনি তার পরশ পাথর বসানো আংটির জল খাইয়ে কঙ্কাবতীকে ভালো করে দিল। কঙ্কাবতী এমন চমৎকারভাবে সেরে উঠল যেন তার কোনো অসুখই হয়নি। দিব্যি উঠে বসেছে কঙ্কাবতী। ছোট রাজকুমার তার জীবন দান করেছে। রাজা মশাই 3 কুমারের আনা 3টি আশ্চর্য জিনিস দেখে নিজেই অভিভূত হয়ে পড়লেন। এর কোনোটাই কম আশ্চর্য নয়, সমান আশ্চর্য। কাউকেই একবারও বেশি নম্বর দেওয়াই যাচ্ছে না। তৃতীয়বারেও এবার 3 জনই সমান। কঙ্কাবতীর প্রতি অবদানও 3 জনের সমান। ওর অসুখ ভালো করার জন্য কারোর অবদানই কম নয়। ছোট কুমারের পরশ পাথর ভেজানো জল খেয়ে সে ভালো হয়েছে ঠিকই, অবশ্যই তার দান বড়, কিন্তু বড় রাজকুমারের আয়নায় যদি দেখা না যেত এই খবরটা, তাহলে ওরা জানতে পারতো না। আর খবর জানলেই তো হবে না, অমন দূর থেকে 5 দিনের পথ এক মুহূর্তে এসেছে তো মেজ রাজকুমারের শীতল পাটিতে বসেই, তাই তার অবদানও বা কম কিসে? কিন্তু প্রতিযোগিতায় একজনকে তো জিততেই হবে, কিন্তু তা কেমন করে হবে? অবশেষে রাজা মনে মনে চিন্তা করলেন। কারোর কাছে নিজের মনের কথা প্রকাশ করলেন না। তিনি সবার বড় রাজকুমারকে আগে ডেকে পাঠালেন। কিছু বলবেন বাবা? তুমি তোমার আশ্চর্য আয়নাটা কঙ্কাবতীকে দান করতে পারো? না, তা পারি না। কেন না? কারণ এই আয়না হাতে পেলে কঙ্কাবতী হতে পারে আমার চেয়েও অন্য কোনো প্রিয়জনকে দেখতে চাইবে, আমি তা সহ্য করতে পারবো না। তাই আশ্চর্য আয়না আমি কখনোই কঙ্কাবতীকে দেব না, এটা আমার কাছেই থাকবে। রাজা আর তাকে কিছু বললেন না, বড় কুমার চলে গেল। এবার তিনি ডাকলেন মেজ রাজকুমারকে। আমাকে ডাকলেন বাবা? হ্যাঁ। তুমি তোমার আশ্চর্য শীতল পাটিটা কঙ্কাবতীকে দান করতে পারো? না, তা পারি না। কেন পারো না? কারণ তাহলে কঙ্কাবতী ইচ্ছা করলে যে কোনো সময় আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। আমি তাকে কোথাও যেতে দিতে রাজি নই। মেয়েদের অমন স্বাধীনতা দানের কথা আমি ভাবতেও পারি না। তাছাড়া আমার জিনিস আমি কাউকে দেব না। রাজা তাকেও আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। তিনি এবার ডাকলেন ছোট রাজকুমারকে। আচ্ছা, তোমার পরশ পাথর আংটিটা কঙ্কাবতীকে দিয়ে দিতে পারবে? খুব পারবো, ছোট রাজকুমার বললে। আমি আংটিটা তাকেই তো দিতে চাই। তা কেন চাইছে তাকে দিতে? তাতে কঙ্কাবতী আর কখনো অসুস্থ হবে না বাবা, ওর জীবন সংশয় হবে না, সে ভালো থাকবে।
আর আমার দেওয়া উপহার পেয়ে সে খুব খুশি হবে। আমি ওকে সুখী দেখতে চাই বাবা। বেশ, তাহলে তোমার সঙ্গেই কঙ্কাবতীর বিয়ে হবে এবং তুমি শর্ত অনুসারে আমার পরে সিংহাসন পাবে। অতঃপর তাই হলো, কঙ্কাবতীকে বিয়ে করে দেশের রাজা হলো ছোট রাজকুমার আর রানী হলেন কঙ্কাবতী। শেষ হলো এক যে ছিল রাজকুমারী। আমার গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি অন্য এক গল্প নিয়ে। ততক্ষণ টাটা।